নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকে একাডেমি অফ ফোকলোর ডক্টর অনির্বাণ রশিদ যুগ্ম আয়োজনে আব্দুর রশিদ চৌধুরী স্মারক বক্তৃতামালা। আজ আব্দুর রশিদ চৌধুরী স্মারক বক্তৃতামালার দ্বিতীয় দিন। আজকের এই দ্বিতীয় দিনে আমাদের বক্তব্য বিষয় দ্বিজ নিত্যানন্দের পুঁথিপত্র এবং আমাদের গ্রাম সমাজ। বক্তা ডক্টর শ্যামল বেরা। শ্রী শ্যামল বেরার একটু সংক্ষিপ্ত পরিচয় আমরা নিয়ে নিই। সংক্ষিপ্ত পরিচয় প্রথমেই বলি যে হাওড়ার নিউ কোলরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত ডক্টর শ্যামল বেরা। কিন্তু এই শিক্ষকতার পাশাপাশি লোকসংস্কৃতির একনিষ্ঠ গবেষক শ্রী শ্যামল বেরা 25 বছরেরও বেশি সময় ধরে ক্ষেত্র সমীক্ষার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বহু বিবিধ বিচিত্র বিষয় নিয়ে ক্ষেত্র সমীক্ষা করেছেন তিনি এবং তার ক্ষেত্র সমীক্ষাগুলি উঠে এসেছে তার কলমে বিভিন্ন লেখার আকারে। আমরা যদি একটু দেখে নিই তার ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রগুলি: লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের লোকসংস্কৃতি বিষয়ক সমীক্ষা প্রকল্প, মেদিনীপুর ও হাওড়া জেলার পঞ্চায়েত সমিতি ভিত্তিক সমীক্ষা, কিংবা মেদিনীপুর জেলার পুঁথি নিয়ে কাজ করেছেন তিনি পূর্ব ভারত প্রত্নতত্ত্ব পাঠ ও প্রশিক্ষণ কেন্দ্রের সূত্রে। পূর্ব ভারত প্রত্নতত্ত্ব পাঠ ও প্রশিক্ষণ কেন্দ্রের সূত্রে নৌকো গঠন প্রযুক্তি বিষয়েও সমীক্ষা করেছেন স্যার। খড়গপুর আইআইটির আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রকল্পে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার মন্দির স্থাপত্য শিল্পকর্ম নিয়ে ক্ষেত্র সমীক্ষা করেছেন তিনি। রাজ্যব্যাপী রাষ্ট্রীয় পুঁথি সমীক্ষা অভিযান পূর্ব মেদিনীপুরেরও সমীক্ষক ছিলেন তিনি। বঙ্গীয় সাহিত্য পরিষদের মৃৎশিল্প ও ধাতু শিল্প সমীক্ষা করেছেন তিনি 2006-07 সালে। লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের লোককথা সংগ্রহ প্রকল্পের সমীক্ষক ছিলেন তিনি। বাংলার গৃহ কুটির স্থাপত্য শিল্প প্রকল্প লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের অধীনেও সমীক্ষক ছিলেন তিনি। হায়ারিং সার্ভিস মেজর রিসার্চ প্রজেক্ট জগন্নাথ কনসাসনেস ইউজিসি, সেখানেও কিন্তু তিনি কাজ করেছেন। এছাড়াও পুঁথি, টেরাকোটা, পট, পুরাতন দলিল, দস্তাবেজ, লোকগান, লোকনাটক ইত্যাদি নানা বিষয়ে তার বহু ক্ষেত্র সমীক্ষা রয়েছে। আর সেগুলো উঠে এসেছে তার বেশ কিছু লেখায়, যেমন নথিপত্রে লোকজীবন, লোকায়ত, ভারযাত্রা, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, কিংবা সোনার নৌকো, সহজিয়া ও মাইন্ডস্কেপ, পঞ্চানন্দের গীত কবি দয়ারাম মনফকিরা থেকে, কিংবা কবি নিত্যানন্দের শীতলা মঙ্গল, সহজিয়া ও মনফকিরা, রারবঙ্গের গীতিকা মনফকিরা, চণ্ডালিনী উদ্ধার নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কৃষ্ণযাত্রার পালা, সহজ পাঠ তারাপদ সাঁতরা স্মারক নিধি ও দ্বিজ হরিদেব আর্কাইভ থেকে, কবি নিত্যানন্দের শারদামঙ্গল, সহজ পাঠ ও সহজিয়া। এছাড়াও কবি নিত্যানন্দ 3টি লোককাব্য, সহজ পাঠ ও সহজিয়া, কৃষ্ণযাত্রা পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র, কবি নিত্যানন্দের শীতলার জাগরণ পালা, সহজ পাঠ ও সহজিয়া, পলাশবাড়ি লোককথা, মহিনের ঘোড়াগুলি, মৃগয়া ক্ষেত্র ইত্যাদি আরো নানান গ্রন্থ কিন্তু উঠে এসেছে তার কলমে। এবং আমরা দেখব যে কেবলমাত্র লোকসংস্কৃতি বা পুঁথিভিত্তিক ক্ষেত্র সমীক্ষার বই নয়, বিবিধ কবিতার বইও কিন্তু তিনি লিখেছেন। এবং তার ঝুলিতে তাই এসেছে বহু সম্মানও: সৃজন সম্মান, তারাপদ সাঁতরা সম্মান, আলাপ সম্মান, জন্মভূমি দেশরত্ন সম্মান, তারাপদ সাঁতরা স্মৃতি স্মারক সম্মান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত লিটল ম্যাগাজিন পুরস্কার, কিংবা কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র প্রদত্ত সারস্বত সম্মান, আখিপট সাহিত্য সম্মান ইত্যাদি বহু সম্মান কিন্তু ইতিমধ্যে অর্জন করেছেন শ্রী শ্যামল বেরা। যুক্ত আছেন সহজিয়া লোকায়ত শিকড় সন্ধান, অঙ্কুর কলাকৃষ্টি কেন্দ্র, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এশিয়াটিক সোসাইটি, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের মতো বহু সংগঠনের সঙ্গেও।
শুধু তাই নয়, তার নিজস্ব উদ্যোগে কোলাঘাট লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সংগ্রহশালা এবং দ্বিজ হরিদেব সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে, বা তিনি এর সঙ্গে একদম প্রতিষ্ঠাতা সম্পাদক বলা যায়। তো আমরা শুনে নেব ডক্টর শ্রী শ্যামল বেরার কাছ থেকে আজকের বক্তব্য, দ্বিজ নিত্যানন্দের পুঁথিপত্র এবং আমাদের গ্রাম সমাজ। স্যার। আগুন পোড়াচ্ছে বলে, আগুনে পুড়ছি বলে, আগুনকে দূরে রেখে মুখ ফিরিয়ে বাঁচা, মুখ পোড়ানো রীতি মন গতরে আগুন ধরিয়ে আগুন হয়ে ধাওয়া। এই আগুন হয়ে ধাওয়া মানুষটি ছিলেন আব্দুর রশিদ চৌধুরী। তার স্মরণেই আজকের এই বক্তৃতা, বা তার স্মরণেই কিছু কথা বলা। যে কবিতাটি পড়লাম আব্দুর রশিদ চৌধুরীর আকর্ষ কাব্যগ্রন্থ থেকে নেওয়া, 2003-এ প্রকাশিত হয়েছিল। আব্দুর রশিদ চৌধুরী এটি উৎসর্গ করেছিলেন বা উৎসর্গে লিখেছেন এইভাবে: আমার সহধর্মিণী রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়কে। এই রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়কে আমরা আমাদের সংস্কৃতি চর্চায়, আমাদের লোক সংস্কৃতি চর্চায় খুব ভালো করেই জানি। আমি বলি রত্নাদি, আর সেই সূত্রে আব্দুর রশিদ চৌধুরী হলেন আমার জামাইবাবু। আমি জামাইবাবুই বলতাম। খুব গ্রামীণ শব্দ, গ্রামীণ সংস্কৃতি, সেই জামাইবাবুর স্মরণে কিছু বলতে পেরে আজকে খুবই ভালো লাগছে। এবং এটার আয়োজন করেছেন একাডেমি অফ ফোকলোর এবং অনির্বাণ রশিদ যৌথ উদ্যোগে। অনির্বাণ রশিদ, ডাক্তার অনির্বাণ রশিদ হলেন আব্দুর রশিদ চৌধুরীর পুত্র। তো যে আব্দুর রশিদ চৌধুরী স্মারক বক্তৃতা, তিনি আমাদের গ্রাম সমাজের মানুষ, তিনি আমাদের গ্রাম ভালোবেসেছেন, গ্রাম পুনর্গঠনের চিন্তা করেছেন। তিনি শুধু কবিতাই লেখেননি, তিনি শিক্ষকতা করেছেন, অধ্যাপনা করেছেন, প্রবন্ধ লিখেছেন এবং লোকায়ত সংস্কৃতির লালন করেছেন। এবং মুসলিম বিয়ের গান নিয়ে তার গুরুত্বপূর্ণ একটি বক্তৃতাও আছে। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে যে কথাটা বলছিলাম, যে আব্দুর রশিদ চৌধুরী 2013-র 21শে জুলাই একবার রত্নাদি সাক্ষাৎকার নিতে গেছি। সারাদিন ছিলাম। সহজিয়া লোকায়ত শেকর সন্ধানের পক্ষে আমাদের সম্পাদক মধুসূদন মুখোপাধ্যায় ছিলেন। দারুণ রসিকতার মধ্য দিয়ে দিনটা উনি কাটিয়েছিলাম আমরা। চমৎকার চমৎকার সব কথা বলেছিলেন এবং গুরুত্বপূর্ণ কথা কিন্তু সহজভাবে বলেছিলেন। তো 2003-এর আমরা যে সময় জুলাই মাসে আমরা রত্নাদির বাড়িতে গেছিলাম, ঠিক তার পরের মাসেই আমরা গিয়েছিলাম। যে আমরা চেয়েছিলাম যে বর্ধমান জেলার যারা বিয়ের গান করেন, মুসলিম বিয়ের গান, তাদের গানগুলো শোনা, তাদের সঙ্গে একটু কথা বলা। সেই সমস্ত ব্যবস্থাটা কিন্তু করেছিলেন আব্দুর রশিদ চৌধুরী মহাশয়, আমাদের বা আমার জামাইবাবু। তো ভারতবর্ষের যে ধর্ম সম্প্রদায়, যে লোকায়ত জীবন, আমাদের যে গ্রাম সমাজ, এইসব নিয়ে তার চিন্তা ভাবনা ছিল। তাকে স্মরণ করে, তাকে প্রণাম জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মূল বক্তব্যে যাচ্ছি। আমার মূল বক্তব্য যে বিষয়, নিত্যানন্দের পুঁথিপত্র এবং আমাদের গ্রাম সমাজ। এই নিত্যানন্দকে আমাদের মঙ্গল কাব্যের ইতিহাসে আশুতোষ ভট্টাচার্য বলেছেন যে শীতলা মঙ্গলের কবি দ্বিজ নিত্যানন্দ। দ্বিজ নিত্যানন্দ বলা হয়। এই নিত্যানন্দ ডাকনাম ছিলেন, আমরা পুঁথিপত্র থেকে দেখেছি, নিতাই মিশ্র থেকে নিত্যানন্দ। আবার মিশ্র থেকে পরে তিনি চক্রবর্তী লিখছেন। এবং এই নিত্যানন্দ চক্রবর্তীর এখন বর্তমান বংশধর সব মুখোপাধ্যায় লেখেন। আমি যে দ্বিজ নিত্যানন্দের কথা বলবো বা দ্বিজ কবি নিত্যানন্দের কথা বলবো, তার যে কাব্য রচনার যে সময়কাল
1740 থেকে 1800 মধ্যেই তার লেখা হচ্ছে। ফলে 1740 থেকে 1800 এই সময়ের আগের যে পরম্পরা তার মধ্যে নিহিত হয়েছে। তিনি লিখেছেন, তিনি যেটা লিখেছেন আমরা এ পর্যন্ত যেটা পেয়েছি যে নিত্যানন্দের পুঁথি এবং পাঁচালীর সংখ্যা 18টি। পরে পরে আরো হয়তো পাওয়া যেতে পারে। তো নিত্যানন্দের এই যে পুঁথি পাঁচালী, নিত্যানন্দ তার যে ভদ্রাসন অধুনা পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কানাইচক গ্রামে তার ভদ্রাসন রয়েছে, এবং কানাইচক গ্রামে তিনি উঠে এসেছিলেন। তার আগে তিনি ছিলেন পার্শ্ববর্তী আরেকটি গ্রাম মারোবেড়িয়া। ফলে এই নিত্যানন্দের পুঁথির বিভিন্ন ভণিতার মধ্যে আমরা মারোবেড়িয়া গ্রামটা পাই, কানাইচক তো পাই। আর নিত্যানন্দকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন কাশিজোড়ার রাজারা। কাশিজোড়া পরগনা, কাশিজোড়া রাজা আমরা দেখবো যে 1573 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো ফলে কাশিজোড়া পরগনার ইতিহাস সংস্কৃতি তার একটা ধারাবাহিকতা রয়েছে। এই কাশিজোড়া পরগনার যে রাজা নরনারায়ণ, রাজা রাজনারায়ণ, এই রাজা রাজনারায়ণের যে সময় ওই 1740 থেকে 1800 এই সময়ের মধ্যে নরনারায়ণ যাচ্ছেন, রাজনারায়ণ আসছেন। তো এই রাজসভার কবি ছিলেন। তো এই নিত্যানন্দ যে সমস্ত পুঁথি পাঁচালী লিখলেন তার তালিকাটা আমরা একবার অনেকে জানি। আমরা মূলত তাকে শীতলামঙ্গলের কবি হিসেবেই জানি, কিন্তু আমি প্রায় 30 বছর গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় অন্বেষণ করে যারা মঙ্গল কাব্যের গান করেন, সেই গায়কদের খাতা, কখনো পুঁথি, কখনো নথি, বিভিন্ন সূত্রে এ পর্যন্ত আমি 18টি পুঁথি ও পাঁচালীর সন্ধান পেয়েছি। কি কি রয়েছে সেগুলো: মনসা মঙ্গল, শীতলা মঙ্গল, সারদা মঙ্গল, লক্ষ্মী মঙ্গল, দক্ষিণ রায়ের পালা, যমরাজার পালা, গঙ্গার পালা, কপিলা মঙ্গল, পঞ্চানন্দের গান, বিশালাক্ষীর গান, বৈত্র মঙ্গল, পঞ্চরায়ের পালা, ষষ্ঠী মঙ্গল, কালিকা মঙ্গল, মদন মোহনের পালা, জগন্নাথের পালা, কালুরায় মঙ্গল, শিবায়ন। তো দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত লোকদেবতার কথা বলি বা গ্রাম দেবতার কথা বলি, আমরা যে সমস্ত অপ্রধান মঙ্গল কাব্যের আলোচনা করি, তার নানান বিভাগগুলো নিয়ে, নানান শাখাগুলোকে নিয়ে তিনি কাজ করেছেন। তো এই যে কাজগুলো করেছেন, পুঁথি প্রণয়ন করেছেন, কেবল পুঁথি প্রণয়নের জন্যই প্রণয়ন করা হয়নি। গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজন, তাদের মঙ্গল সাধন, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের বেঁচে থাকা, তাদের চাষাবাদ, তাদের বিশ্বাস, সমস্ত কিছুই এই এক একটা পরতে পরতে আমাদের এক একটা কাব্যের মধ্যে, এই পুঁথি পাঁচালীর মধ্যে আমরা খুঁজে পাই। ফলে এ যাবৎ বাংলা সাহিত্যের ইতিহাসে দ্বিজ নিত্যানন্দকে কেবল শীতলামঙ্গলের কবি হিসাবে যে বলা হয়েছে, সেটা কিন্তু পরিবর্তনের দরকার। কারণ তিনি রায়মঙ্গল লিখছেন, দক্ষিণ রায়ের পালা লিখছেন, তিনি ষষ্ঠী মঙ্গল লিখছেন এবং সারদা মঙ্গল লিখছেন। তো এই বিষয়গুলো কিন্তু যত দিন যাচ্ছে আমরা অন্বেষণ করে পাচ্ছি। ফলে এগুলোকে নতুন করে ভাবা দরকার, নতুন করে এগুলোকে নিয়ে কাজ করা দরকার। এবং সেই সূত্রে আমরা এই পুঁথিগুলো, তো আমরা বলছি গ্রাম সমাজের কথা, নিত্যানন্দের পুঁথির কথা, তো পুঁথিগুলো আমরা পাবো কোথায়? না, কিছু কিছু পুঁথি পাওয়া যাবে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিজন পঞ্চানন সংগ্রহশালায়, মালিবুড়ো সংগ্রহশালায়, তমলুকের আর্কিওলজিক্যাল মিউজিয়াম, সেখানে কিছু পাওয়া যাবে। মেদিনীপুর সাহিত্য পরিষদে পাওয়া যাবে। ব্যক্তিগত সংগ্রহে ত্রিপুরা বসুর কাছে পাওয়া যেতে পারে। সাহিত্য পরিষদে মাত্র 2টি পুঁথি আছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শীতলামঙ্গলের পুঁথি বলে যেটি আছে, আসলে সেটি খণ্ডিত। আর বাকি যে দক্ষিণ রায়ের পালা, সারদা মঙ্গলের পালা,
সহ অনেকগুলি পালা, সেগুলো অদ্যাবধি আমার সঙ্গে রয়েছে, আর কোথাও আছে বলে এখনো পর্যন্ত কিন্তু আমি নির্ণয় করতে পারিনি বা আমার জানা নেই। তো এখন আসি যে নিত্যানন্দের কথা, তার পুঁথির কথা, তার গ্রাম সমাজের কথা। তো নিত্যানন্দের পুঁথিগুলির নিরিখে আমাদের গ্রাম সমাজ তথা আমাদের গ্রাম সংগঠনকে আমরা দেখতে পারি। গ্রাম মানেই তো আমাদের গ্রামের মানুষ, মানুষের বেঁচে থাকার লড়াই সংগ্রাম তথা তাদের বেঁচে থাকার প্রকৌশল, মানুষের জন্ম, মৃত্যু, মাঝে বিবাহ, তাদের বিশ্বাস, সংস্কার, বিজ্ঞান, চিকিৎসা, সবকিছু নিয়েই যে গ্রাম সমাজ, এবং সেই যে গ্রাম সমাজের কথা, এই সমস্ত আমরা পুঁথির মধ্যে পাই। তো আমরা যে মনসা মঙ্গলের কথা বলি, মনসা মঙ্গল নিয়ে আলোচনা হয়েছে। তো আমি মনে করি দ্বিজ নিত্যানন্দের মনসা মঙ্গল কাব্যধারার একবারে শেষ পর্যায়ের বা শেষের দিকের তিনি কবি। মনসা মঙ্গলের যে মনসা মঙ্গল যে পুঁথিটি আমি পেয়েছি, পুঁথিটি আমি একটু দেখাই। মনসার জাগরণ পালা। তো পুঁথিটি পাওয়া গেছে হাওড়া জেলার ঝুনঝুনি থেকে, বাগনান থানা এলাকার। তো এই অবস্থায় এই সম্পূর্ণ পুঁথি পাওয়া গেছে। এই পুঁথিটি পাওয়ার আগে আমি গায়েনদের খাতা পেয়েছিলাম, বা গায়েনদের খাতা এবং এই পুঁথির নিরিখে যে নিত্যানন্দের শীতলামঙ্গল একটা ছোট আকারে নিহার প্রেস থেকে প্রকাশিত হয়েছিল, খুব ছোট আকারে। তো ফলে এই যে নিত্যানন্দের মনসা মঙ্গলের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি যে নিহার প্রেস ছাপছে, পুঁথি লেখা হচ্ছে, গায়েনদের খাতায় যাচ্ছে, এবং এই নিত্যানন্দের শীতলামঙ্গল এবং মনসা মঙ্গলের মধ্যে যে ভনিতা পাওয়া যায়, সেটা হচ্ছে কাশীজোড়া মহাস্থান মহারাজা নরনারায়ণ, রাজনারায়ণ তাহার নন্দন, তাহার সভায় বৈশা, শীতলার আদেশ পাইয়া দ্বিজ নিত্যানন্দের ভাষণ। তো এখানে শীতল মঙ্গলের কথা আছে, কিন্তু এই যে কাশীজোড়া মহাস্থান মহারাজা নরনারায়ণ, রাজনারায়ণ তাহার নন্দন, এই নরনারায়ণ রাজনারায়ণ এদের সময়কাল আমরা দেখতে পাচ্ছি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধের দিকে। তো এখানে আমরা দেখব যে এই মনসা মঙ্গলের মধ্যে আমাদের প্রচলিত যে মনসা মঙ্গলের যে কাঠামো বা কাহিনী, সেটাকেই নেওয়া হয়েছে, কিন্তু এইখানে যে চাঁদ সওদাগর যখন বিপাকে পড়লেন, বিপাকে পড়ে যখন ওই নদী যখন বিবস্ত্র হয়ে ভিক্ষে করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, সেই সময় অনেকগুলো কাহিনী বা পর্বকে জুড়ে দিয়েছেন নিত্যানন্দ। অন্যান্য মনসা মঙ্গলের সঙ্গে এখানেই তার একটা তফাৎ আছে, যে মনসার কোপে পড়ে চাঁদ সওদাগর যখন বিপন্ন, চাঁদ সওদাগর যখন সর্বস্ব হারিয়েছে, কিভাবে বেঁচে থাকবে তার জন্য সে বিভিন্ন রকমের যে কাজ করেছে, সেই কাজের বিবরণ বা গল্পগুলো আমরা পাচ্ছি। এবং এখানে দেখা যাচ্ছে যে এই শীতলামঙ্গলে আরেকটা বিশেষত্ব এই মনসা মঙ্গলের, যে মনসা মঙ্গল কাব্যে ওড়িয়া বাংলা সংস্কৃতির মিলন মিশ্রণের দিকটা খুব লক্ষ্য করা যাচ্ছে। সপ্তডিঙ্গা মধুকর ডুবে যাওয়ার পর চাঁদ সওদাগর নানা বিপাকে পড়ে। এরপর একসময় উপস্থিত হয় নীলাচল জগন্নাথ ধামে। জগন্নাথের প্রসাদে মাহাত্ম্য হলো চেয়ে খাওয়া। সেই প্রসাদ খেয়ে চাঁদ সওদাগর এসেছেন চন্দ্রকোনায়। নীলাচলে প্রবেশিল নিরয়ে পূর্ণ ব্রহ্ম, নিঃশ্বাস ছাড়িয়া বলে হলো পুণ্য জন্ম। মাগিয়া প্রসাদ খায় হস্ত মুছে মাথে, উৎকল রহিল মাত্র দিনা দুই সাথে। মাগিয়া প্রসাদ খায় ঘুচিল যন্ত্রণা, উৎকল ছেড়ে প্রবেশিল গিয়ে চন্দ্রকোনা। এখান থেকে আর বর্ধমান যেতে পারছেন না লজ্জায়, বাড়ি তার
বর্ধমানের চম্পকনগরে। তো ফলে দেখা যাচ্ছে যে এই স্থানীয় যে সমস্ত বিশ্বাস, স্থানীয় পথঘাট, নতুন নতুন কাহিনীকে সংযোগ করেছে, ফলে আমাদের নিত্যানন্দের মনুষ্যমঙ্গলে এই দিকটা যেমন পাবো, তেমনি যে কথা বলছিলাম যে এইখানে এই যে সন্তান সম্ভবা সনকার সংকটের কথা আছে, এই সন্তান সম্ভবা সনকা তার এই যে সনকার চোখের জল শুকিয়ে যাচ্ছে, চলাফেরা করতে কষ্ট, অন্যের রুচি নেই, অথচ মনে স্বাদ জেগেছে নানা রকম খাদ্যের। এই খাদ্যের তালিকায় আছে ক্ষীর, ছানা, তরমুজ, মিছরি, দুধ, সাগু, সরু চাগলি ইত্যাদি একটা লম্বা তালিকা আছে। এই তালিকা আঞ্চলিক খাদ্য তালিকার একটা পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। তারপরে এই ষষ্ঠী পুজোর প্রসঙ্গ এসছে, তারপরে দেখা যাচ্ছে লক্ষিন্দরের এই লখাইয়ের বিদ্যা শিক্ষার পর্ব রয়েছে, মনসার ষড়যন্ত্র কথা আছে। মুদ্রা কথা, নিত্যানন্দের মনুষ্যমঙ্গল প্রচলিত মনুষার কাহিনীকে অবলম্বন করলেও খুব স্বাভাবিকভাবে স্থানীয় যে বিশ্বাস, রীতি পদ্ধতি, রীতিনীতি, তার বিবাহেও তার জন্মের লোকাচার, তার বেঁচে থাকার যে বিভিন্ন রকমের প্রয়োজন, সেই প্রসঙ্গগুলোকে নিত্যানন্দ এই মনুষ্যমঙ্গলের মধ্যে তিনি এনেছেন। ফলে আমাদের এই মূলত নিত্যানন্দের এই যে 18টি পুঁথি পাঁচালের কথা বললাম, এটা মূলত দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রচলনটা বেশি। অবিভক্ত মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, হাওড়া, হুগলি, অবিভক্ত 24 পরগনা, কিছুটা পুরুলিয়া, উড়িষ্যা ঘেঁষা অঞ্চল, এই বিস্তীর্ণ অঞ্চলের লোকাচার কিন্তু খুঁটিনাটি নানা দিক এর মধ্যে রয়েছে। এরপরেই আমরা দেখব যে শীতলামঙ্গলের কথা। আমি গ্রাম সমাজের কথা বলছিলাম। তো আমরা এখন এই অতিমারির পর্বে রয়েছি। আমরা একদিকে করোনা, একদিকে ঝড়ের দাপট, প্রকৃতির সঙ্গে আমরা লড়াই করে রয়েছি। তো এই মহামারীর প্রসঙ্গ বা মহামারীর কথা আমাদের এই শীতলামঙ্গল, মহামারীর কথা বলতে গেলে শীতলামঙ্গলের কথা চলে গেছে। এই শীতলামঙ্গলের আমরা শীতলামঙ্গলের কথা এবং শীতলামঙ্গলের পুঁথির কথা আমরা জানি। যে শীতলামঙ্গলের একাধিক পুঁথি আমরা জোগাড় করতে পেরেছি এবং দেখা যাবে যে প্রচলিত যে শীতলামঙ্গল, আমি পুঁথিটা দেখালাম, প্রচলিত যে শীতলামঙ্গল, সেখানে বলা হচ্ছে যে নহুষ রাজার পুত্রেষ্টির যজ্ঞ থেকে শীতলার জন্ম। এটা একটা প্রচলিত কাহিনী। আসলে আমরা জানি যে শীতলার একটা শাস্ত্রীয় শীতলা আছে, একটা লৌকিক শীতলা। শাস্ত্রীয় শীতলায় যখন দেবী শীতলার রক্তবর্ণ, লাল রং, ভগবতী বর্ণ, সেইভাবে একটা পুজো হচ্ছে। কৃষ্ণবর্ণ শীতলা রয়েছে, আবার শ্যামবর্ণ শীতলা রয়েছে। কৃষ্ণবর্ণ শীতলাকে নিয়ে যে শীতলামঙ্গল লেখা হয়েছে, সেটাই হচ্ছে কি বহুল প্রচারিত। আবার এই কৃষ্ণবর্ণ শীতলার পাশাপাশি নহুষ রাজার পুত্রেষ্টির যজ্ঞ থেকে যে শীতলা জন্ম, সেই শীতলামঙ্গল খুব জনপ্রিয়। কিন্তু বেশি জনপ্রিয় নয়, কিন্তু আছে, সেটা শ্যামবর্ণ শীতলা। শ্যামবর্ণ শীতলাকে নিয়ে, শ্যামবর্ণ শীতলা হচ্ছে পুষ্পদন্তের পালিতা কন্যা দেবী শীতলা। তো নিত্যানন্দ কিন্তু ওই নহুষ রাজার পুত্রেষ্টি যজ্ঞে যে শীতলার জন্ম, কৃষ্ণবর্ণ শীতলাকে নিয়ে যেমন শীতলামঙ্গল লিখেছেন, আবার শ্যামবর্ণ শীতলামঙ্গল, পুষ্পদন্তের পালিতা কন্যা, তাকে নিয়েও শীতলামঙ্গল লিখেছেন। এবং শ্যামবর্ণ যে শীতলা, পুষ্পদন্তের পালিতা কন্যা যে শীতলা, তাকে নিয়ে যে শীতলামঙ্গল লেখা হয়েছে, এই পুঁথি কিন্তু আমি কোথাও দেখিনি। এটা হচ্ছে পুষ্পদন্তের পালিতা কন্যা দেবী শীতলা, তাকে নিয়ে। তো এই দেবী শীতলা, এখানে আছে নিমা জগতীর পালা, হেমঘট তোলা পালা, বিরাট রাজার পালা মূলত রয়েছে। এখন
সেটা শ্যামবর্ণ শীতলাই হোক আর কৃষ্ণবর্ণ শীতলাই হোক, শীতলা হলেন বসন্ত রোগের দেবী, বসন্ত রোগ নির্মূলের দেবী। তো এই বসন্ত রোগ নির্মূলের দেবী, তো এই বসন্ত রোগ যে একসময় ভয়াবহ ধারণ করেছিল, তো এই বসন্ত রোগ থেকে গ্রাম বাংলার মানুষ, গ্রাম সমাজ কিভাবে বাঁচবে সেই সম্বন্ধে সচেতন করা। কত রকমের বসন্ত হচ্ছে, 64 প্রকার বসন্ত, বসন্ত রোগগুলোর লক্ষণ কি, কিভাবে থাকতে হবে, তার পথ্য কি, অর্থাৎ একটা কাহিনী তৈরি হচ্ছে, রোগ সম্বন্ধে সচেতন করা হচ্ছে, রোগ সম্বন্ধে বলা হচ্ছে এবং রোগ সম্বন্ধে সচেতন করা হচ্ছে এবং তার তথ্য কথাও বলা হচ্ছে। এবং সমস্ত কাজটা যখন করছে, এটা কবি নিত্যানন্দ, এবং কবি নিত্যানন্দ ছাড়া আরো অনেক শীতলামঙ্গল লিখেছে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিনিধি স্থানীয় কবি হচ্ছেন দ্বিজ নিত্যানন্দ। তো এই নিত্যানন্দ, এই তারাশিস মুখোপাধ্যায়ের একটি বই আছে, বইটার নাম শীতলার বিবাহ বাসর ও অন্যান্য প্রবন্ধ। এখানেও তিনি ওই নিত্যানন্দের শীতলামঙ্গলের যে 64 প্রকার বসন্ত, সেই বসন্তের কথা, তার ব্যাখ্যা বিশ্লেষণ, মুক্তির কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ আমাদের গ্রামের মানুষ এই মহামারীর সঙ্গে, মহামারীকে কিভাবে মোকাবিলা করবে, তার জন্য কি সচেতনতার দরকার, তার বিস্তারিত বিবরণ কিন্তু এই নিত্যানন্দ তার শীতলামঙ্গলের মধ্যে তিনি রেখেছেন। এই শীতলামঙ্গলের কে নিয়ে প্রায় 40 বছর আগে বাংলা সাহিত্যে শীতলামঙ্গল পুষ্প অধিকারীর একটি বই আছে, এই নিত্যানন্দের শীতলামঙ্গল। তো প্রচলিত যে বই, সেই বইয়ের পাশাপাশি আমি যে নতুন পুঁথি পেয়েছি, এই পুষ্পদন্তের পালিতা কন্যা শ্যামবর্ণ শীতলা, সেই পুঁথিও যেমন প্রকাশ করেছি বই আকারে, আর প্রচলিত বই যেটি প্রথমের দিকে ছাপা হয়েছিল সেটিও প্রকাশ করেছি। তো এই নিত্যানন্দের শীতলামঙ্গলের যে কাহিনীগুলো, একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, আমরা সবাই জানি যে আমাদের মঙ্গল কাব্যের দুটি প্রধান ধারা, দুটি ধারা, একটা প্রধান ধারা, একটা অপ্রধান ধারা। প্রধান ধারার মধ্যে মনসা মঙ্গল একটাই কাহিনী, চণ্ডী মঙ্গল দুটি কাহিনী, ধর্মমঙ্গল দুটি কাহিনী মূলত। কিন্তু শীতলামঙ্গল দেখা যাবে যে এখানে শীতলার জন্মপালা, স্বর্গ পূজা পালা, অযোধ্যা পালা, গোকুল পালা, নিমা জগতির পালা, বিরাট পূজা পালা, হেমঘট পালা, অষ্টমঙ্গলার পালা, পাণ্ডব পূজা পালা, বাল্মীকি পূজা পালা, যম পূজা পালা, প্রায় 11 থেকে 12টা পালা আছে। অর্থাৎ 11টা থেকে 12টা কাহিনী আছে। অর্থাৎ নিত্যানন্দ কি করছেন, রামায়ণ থেকে কাহিনী নিচ্ছেন, মহাভারত থেকে কাহিনী নিচ্ছেন, বৈষ্ণব অনুষঙ্গের নানান কাহিনী নিচ্ছেন। ফলে সমস্ত কিছুকে নিয়ে একটা একটা গল্প তৈরি করছে। ফলে আমাদের যে লোকগল্পের যে ধারা বা লোক কাহিনীর যে ধারা, তার যে উন্মেষণ বা গল্প শোনার যে আনন্দ, এই গল্পগুলোকে, এই শীতলামঙ্গলকে আগে গায়ক চামড় দুলিয়ে গান করে শোনাতেন, সঙ্গে 4-5 জন বাজনদার থাকতেন। পরে পরে এরা বদলে গিয়ে এখন দেখা যাচ্ছে লোকনাটক বা লোকযাত্রা পালায় পর্যবেসিত হয়েছে। ফলে লোকের মনোরঞ্জন, লোকের বিনোদন এবং কাহিনী শোনার আগ্রহ, নিত্যানন্দ এই এতগুলো গল্প তৈরি করছেন, লোকসমাজকে দিচ্ছেন, তারা সেই গল্প শোনার আনন্দ পাচ্ছেন, পাশাপাশি শিক্ষা লাভ করছেন, রোগ সম্বন্ধে জানছেন, রোগের প্রকৃতি সম্বন্ধে জানছেন। ফলে এই এতগুলো কাজ কিন্তু আমরা নিত্যানন্দের শীতলামঙ্গল থেকে জানতে পারি। পাশাপাশি যে আমাদের গ্রাম সমাজকে তিনি এই শীতলামঙ্গলের মধ্য দিয়ে একটা বিভিন্ন গ্রামের সঙ্গে যে গ্রামের সম্পর্ক, গ্রামগুলোকে বেঁধে রাখা, মানুষের সঙ্গে সম্পর্ক গুলোকে ঘনিষ্ঠ করা, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমরা এই আধুনিক কবিতা যে লাইনগুলো পাই, এই বেঁধে বেঁধে থাকার যে রূপকল্প বা বেঁধে বেঁধে থাকার যে প্রকল্প, সেগুলো কিন্তু এই মনসামঙ্গল, শীতলামঙ্গল লেখা, পাঠ করা, তার সেগুলোকে মঞ্চস্থ করা বা পরিবেশন করা, একসঙ্গে আসা, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখব যে এই নিত্যানন্দের এই শীতলামঙ্গলের মধ্যে রয়েছে। তো এই নিত্যানন্দের শীতলামঙ্গল অর্থাৎ দেখা যাচ্ছে যে সর্পভীতি থেকে বাঁচা,
জল জঙ্গলের যে সাপ, সেই সর্পভীতি, রোগ থেকে বাঁচা, মানুষ তো বাঁচলো, কিন্তু তারপরে তার তো লেখাপড়ার দরকার, লেখাপড়ার দরকার। সেখানে দেখা যাবে তিনি সারদা মঙ্গল লিখছেন। আমি সারদা মঙ্গলের যে পুঁথিটা পেয়েছি, এটা আমি চেষ্টা করেছি যে এটা সম্পাদনা করা, যে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা অধ্যাপক বিশ্বনাথ রায় লিখেছেন এবং দেখিয়েছেন যে আমাদের এই সারদা মঙ্গল লেখার যে পরম্পরাটা কোথায় এবং সেখানে নিত্যানন্দের অবস্থানটা কোথায়। তো সারদা মঙ্গলের যে পুঁথি, এ যাবৎ আর কোথাও আছে বলে নিত্যানন্দের সারদা মঙ্গলের পুঁথি আমার জানা নেই। আমি এটা আমাদের মেদিনীপুর জেলা থেকেই সংগ্রহ করেছি। তো এই নিত্যানন্দের সারদা মঙ্গল আমাদের মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থার যে গঠন কাঠামো, যে শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল, কিভাবে তৈরি হতো, তার যে একটা দিক আমরা কিন্তু এই নিত্যানন্দের সারদা মঙ্গল এবং সময়কাল বলেছি 1740 থেকে 1800-র মধ্যে লেখা, এইখানে আমরা পাবো। এবং এই নিত্যানন্দের যে সারদা মঙ্গল, এখানেও দেখা যাবে যে এখানে একটা গল্প আছে। রাজা বিক্রমাদিত্য, কালিদাস, ভোজরাজ, এই শব্দগুলো আমাদের পরিচিত, কিন্তু নিত্যানন্দ একটা নতুন গল্প তৈরি করছে। এবং দেখা যাচ্ছে ভোজরাজার কন্যা, সে কন্যার নাম ভানুবতী নয়, এখানে নাম দিয়েছেন যে ভানুবতী। আচ্ছা, ভানুবতী বিয়ে দেবেন এবং রাজা ভোজরাজা বলছেন যে আমার কন্যার বিয়ে দেব, কিন্তু এমন পাত্রের উপর মানে পাত্রকে আমি দান করব বা পাত্রস্থ করব যিনি নতুন মঙ্গল লিখতে পারবেন, নতুন কবিতা লিখতে পারবেন। তো ভোজরাজার চারিদিকে খবর দিয়ে দিলেন যে যিনি নতুন কবিতা, নতুন কাব্য লিখবেন তাকেই আমার কন্যা দান করবে। তো অনেকেই তো ব্যর্থ। শেষে কালিদাস নামে এক কাঠুরিয়া এলেন, বললেন আমি নতুন কাব্য দেখাবো। নতুন কাব্য লিখলেন, সবাই তো জয় জয়কার করে দিল যে কাঠুরিয়া কালিদাস নতুন কাব্য লিখেছে, তো তাকে বিয়ে দিতে হয়। কিন্তু ভোজরাজা তার আভিজাত্যের বড়াই, তার যে বর্ণাশ্রমের যে ব্যাপার, বর্ণভেদ যে বিষয়টা রয়েছে, তো সেই আভিজাত্যের জায়গায় ভোজরাজের মনে হলো কালিদাস যতই নতুন কাব্য লিখুক, কালিদাস আসলে তো কাঠুরিয়া, নিম্ন বর্ণে, তো আমি কি করে মেয়ের বিয়ে দেব? এই বিয়েকে আমার বন্ধ করতেই হবে। এই বন্ধ করার জন্য তিনি করলেন কি, কৌশলে নিজেই নিজেকে বান মেরে মানলেন। ভোজরাজা মারা গেলেন, মারা গিয়ে সেই মৃতদেহ রয়েছে, বিয়ে বন্ধ হয়ে গেল। ইত্যবসরে বিক্রমাদিত্য নামে আরেকজন এলেন, তিনি বললেন যে আমি নতুন কাব্য লিখব। সত্যি তিনি লিখলেন এবং নতুন কাব্য এমন লিখলেন এবং পাঠ করলেন, সেই মৃত রাজা ভোজরাজা তার প্রাণ ফিরে এলো। তিনি খুব প্রসন্ন হলেন এবং প্রসন্ন হয়ে ভানুবতীর সঙ্গে বিক্রমাদিত্যের বিয়ে দিলেন। বিষয়টা মজার যে শিক্ষা দরকার, মূর্খ পাত্রকে তিনি মূর্খ পাত্রের হাতে তার কন্যাকে তুলে দেবেন না, কিন্তু শিক্ষিত পাত্রও দরকার, আবার আভিজাত্যও দরকার। এরকম একটা বিষয় নিয়ে কিন্তু এই সারদা মঙ্গল লেখা হয়েছে। ফলে আমাদের গ্রাম সমাজে এই শিক্ষা, বর্ণভেদ, আভিজাত্য, অনভিজাত, এই যে প্রসঙ্গগুলো, এর সমাজবিজ্ঞানী বলি, নৃবিজ্ঞানী বলি, এইগুলোর অন্বেষণ করতে হলে আমাদের দেশজ রীতিতে আমাদের মতো করে কিভাবে গ্রাম সমাজে টিকে ছিল, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই সারদা মঙ্গল। নিত্যানন্দটা লিখেছে। বিদ্যা গেল, রোগ গেল, সর্পভীতি গেল, আমাদের সম্পদ দরকার, আমাদের চাষবাস দরকার, এই জন্য তিনি লিখলেন। কি লিখলেন? তিনি নিত্যানন্দের, এটা হচ্ছে লক্ষ্মী জাগরণ পালা। নিত্যানন্দের লক্ষ্মী জাগরণ পালা অদ্যাবধি বাংলা সাহিত্যের ইতিহাসে কোথাও কোনো এন্ট্রি হয়নি এখনো পর্যন্ত। আমি 25 বছর 30 বছর ধরে কাজ করছি, আমার মতো করে এগুলো জানান দেওয়ার চেষ্টা করছি এবং বইগুলো বেরিয়েছে, প্রায় 700-800 কপি করে বই বেরিয়েছে, প্রকাশিত হয়েছে। কিন্তু বেরিয়েছে, যারা মনে করেন পড়েন, পড়ে হয়তো রেখে দেন, কিন্তু এই নিত্যানন্দের যে
লক্ষ্মীমঙ্গল বা নিত্যানন্দের যে লক্ষ্মীর জাগরণ পালা, আমাদের বাংলা একাডেমি থেকে শ্রেয়া চল্লানির বই রয়েছে, সে বই খুব পপুলার, কিন্তু সেই যে কাহিনী, সেই কাহিনীর সঙ্গে দেখা যাবে এই কাহিনীর মধ্যে একটা স্বাতন্ত্র্য রয়েছে এবং এখানে দুটো পালা আছে। এই দুটো পালার মধ্যে দেখা যাবে প্রথমটা হচ্ছে ধনা চণ্ডালের পালা। ধনা হচ্ছে চণ্ডাল, বুড়ি, খেতে পায় না, তার কাছে একদিন লক্ষ্মী এসছে ভিক্ষে করতে, বলছে যে আমি, লক্ষ্মী মানে ছদ্মবেশে এসছে, আমি খেতে টেতে পাচ্ছি না, আমাকে একটু খেতে টেতে দাও। তো এই বলছে আমি চণ্ডাল, তুমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, তোমাকে কি করে দেব, এইসব কথাবার্তা হলো। তো তার এবং এবং এখানে দেখা যাবে যে এখানে একটু কথা বলা দরকার আছে যে আমাদের এই 1765 তখন দেখা যাচ্ছে যে বাংলায় তখন ওই দ্বৈত শাসন এসে গেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে বাংলা বিহার উড়িষ্যা লাভ করলেন, দেওয়ানি লাভ করলেন। তো ফলে এই যে দ্বৈত শাসন 1365 সাল, একদিকে দেখা যাচ্ছে যে স্থানীয় জমিদারের শাসন, একদিকে দেখা যাচ্ছে ঔপনিবেশিক শাসন, এই জাঁতা কলে যে গ্রাম বাংলার মানুষ, তাদের যে নিরন্ন অবস্থা, তাদের যে দারিদ্র, খেতে পাচ্ছে না, তাদের এই সব বিষয়গুলো কিন্তু এই ধনা চণ্ডালের পালার মধ্যে আছে। বিষয়গুলো নানাভাবে প্রকল্পগুলো তৈরি হয়েছে। যাই হোক, এই ধনা চণ্ডালের পালা, এই ধনা বলছে আমি চণ্ডাল, আমার কাছে কি করে তুমি খাবে। তো যাই হোক, এই বড় একটা কাহিনীর মধ্যে দেখা যাবে ধনা চণ্ডাল শেষে একটু খাদ্যকণা দিয়েছে, তাতে দেবী তুষ্ট হয়েছে, দেবীর কৃপায় সেই ধনা চণ্ডালের দুঃখের অবসান ঘটেছে, অনেক ধান ফলিয়েছে, চাষাবাদ করেছে, সেই চাষাবাদের কথা, ধানের কথা রয়েছে এবং সেখানে দেখা যাবে অনেক কিছু রয়েছে। শেষের দিকের পাপের তত্ত্ব, কলির তত্ত্ব, তারপরে রয়েছে নিশি জাগরণ। তো এখানে এই ধনা চণ্ডালের গল্প বলতে বলতে এসে আবার এই বিভিন্ন রকমের ধর্মীয় আধ্যাত্মিক কথা, মানুষের লোকবিশ্বাসের কথা, এইসবগুলো আছে ধনা চণ্ডালের পালা। এখানে আরেকটা পালা আছে, সেটা হচ্ছে তিলফুল পালা। তিলফুল পালা আমাদের পরিচিত পালা, যারা আমরা বৃহৎ লক্ষ্মী পাঁচালী পড়ি, সেখানেও তিলফুল পালা আছে। তো সেই তিলফুল পালা মূল কাহিনী নিলেও এখানেও দেখা যাবে যে নিজের মতো করে স্থানীয়ভাবে কবি নিত্যানন্দ তিলফুলের পালাটা করছে, যে লক্ষ্মী এবং নারায়ণ বেড়াতে এসছেন, লক্ষ্মীর দেখছে যে তিল খেয়ে তিল ফুল, তো আনন্দে একটু তিল ফুল ভেঙে নেবে, কিন্তু এই তিলফুল চাষিকে না বলে তিলফুল ভেঙে নেওয়ার জন্য নারায়ণ কিন্তু খুব রুষ্ট হবে, অভিশাপ দেবেন। তো এই যে ফসল রক্ষা করার কথা, ফসল ফলানোর কথা, এই তিলফুল পালার কথা তিলফুল পালার মধ্যে রয়েছে। তো এই গেল লক্ষ্মীর জাগরণ পালা। তো এই লক্ষ্মী জাগরণ পালার পর আমরা দেখব যে তিনি দক্ষিণ রায়ের পালা লিখেছেন। নিত্যানন্দ দক্ষিণ রায়ের পালা লিখছেন, মানে পুঁথি লিখছেন, হ্যাঁ, এটা কিন্তু আর কত আছে আমার জানা নেই, কিন্তু আমরা পেয়েছি নিত্যানন্দের দক্ষিণ রায়ের পালা। নিত্যানন্দের দক্ষিণ রায়ের পালার পুঁথির একটা পাতা দেখাতে ইচ্ছে করছে, যে এটা হচ্ছে এরকম একটা পাতা, নিত্যানন্দের দক্ষিণ রায়ের পালার পুঁথি, সম্পূর্ণ পুঁথি আছে। তো এখন এই দক্ষিণ রায়, সুন্দরবন, দক্ষিণ রায়ের আধিপত্য, তাকে নিয়ে যে গল্প, ভেড়া নিয়ে হীরা বলে যে মাঝি তাকে ডাকবে, পার হবে, এই নিয়ে দেখা যাবে যে দক্ষিণ রায়ের পালা রয়েছে। তো ফলে এই দক্ষিণ রায়কে নিয়ে অনেক কথা হয়, দক্ষিণ রায়ের কাহিনী নিয়ে আমরা ক্ষেত্র সমীক্ষা করি, কিন্তু কখনোই আমরা কি অন্বেষণ করেছি যে দক্ষিণ রায়ের পুঁথি কার কার আছে, কোথায় আছে, কিভাবে আছে? নিত্যানন্দ সেটা দেখিয়েছে, গ্রাম সমাজের কথা এখানে রয়েছে। যমরাজের পালা, এবং যমরাজের পালা সাবিত্রী সত্যবানের পালা খুব পরিচিত পালা, তিনি তার মতো আবার লিখেছেন। গঙ্গার পালা, গঙ্গার আনয়ন বৃত্তান্ত, এগুলো রয়েছে। তো এই যে তিনটে পালা, এই তিনটে পালাকে নিয়ে আমরা একসঙ্গে, এই তিনটে পুঁথিকে নিয়ে একটা বই আমি প্রকাশ করতে পেরেছি। এরপরে যে পালাগুলো আছে খুব সংক্ষেপে বলবো, আধ ঘন্টা বোধহয় হয়ে গেছে। তো কপিলা মঙ্গলে কপিলার কথা তথা কৃষি কাজ এবং লোকাচার, কপিলা মঙ্গল গরুর যত্ন নেওয়া, গো পালনের কথা কপিলা মঙ্গল। গঙ্গা মঙ্গলে আছে প্রাণদাত্রী জলের কথা, জলের প্রয়োজনীয়তার কথা। বৈত্র মঙ্গল আছে
জলযান অনুষঙ্গে জীবন সংগ্রামের কথা, নৌকো পুজোর কথা, বৈত্র নৌকো নৌকো নিয়ে বৈত্র মঙ্গল আছে। পঞ্চানন্দের পালাগান নিত্যানন্দ লিখেছেন, সেখানে শিশু রক্ষা, শিশুর রোগ জ্বালা, শিশু কিভাবে রোগ থেকে মুক্ত হবে, তার কি লোকবিশ্বাস, পঞ্চানন্দের পালাগানে আছে। বিশালাক্ষীর পালা লিখেছেন নিত্যানন্দ, সেখানে দেখা যাবে তার গানে বা তার পুঁথিতে যে জঙ্গল কেটে যে নতুন বসতি স্থাপন হচ্ছে, সে নতুন বসতি স্থাপনের কথা আছে। পঞ্চরায়ের গানে আছে জলপথ, এখন যে আমরা জলপথ স্থলপথটাকে ব্যবহার করি, আগে তো জলপথটা বেশি ব্যবহার করা হতো। এই জলপথ, জায়গার নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দেবতা কারা রয়েছে, কিভাবে পূজিত হচ্ছে, সেগুলো রয়েছে। ষষ্ঠী মঙ্গলে রয়েছে সন্তানের কল্যাণ কামনা, কালিকা মঙ্গলে আছে শক্তি দেবীর আরাধনা, জমপালায় আছে পুনর্জীবন লাভের লৌকিক যে বিশ্বাস বা আকাঙ্ক্ষার কথা। এইসবের পাশাপাশি তিনি আবার মদন মোহনের পালাও লিখেছেন। বিষ্ণুপুরের যে বিষ্ণুপুরের মদন মোহনের পালার মধ্যেও আমরা দেখব যে, আমরা জানি যে বিষ্ণুপুরের মদন মোহনকে নিয়ে যে প্রচলিত কাহিনী বা কিংবদন্তি আছে, নিত্যানন্দ সেই কিংবদন্তি নিয়ে একটা পালা লিখেছে। ইতিহাস আশ্রিত বিষয় হলেও এখানে দৈবী মহিমা, ভক্তিরসের প্রাধান্য রয়েছে ঠিকই, কিন্তু সেই ইতিহাসটাকে কেমন ভাবে আমাদের লোকসমাজে এলো, যে বাঁকুড়ার বিষ্ণুপুর, হাওড়ার শালিখা, কলকাতার গোকুল মিত্রের প্রসঙ্গ, এসব স্বাভাবিকভাবে এখানে এসেছে। আমরা জানি যে এই পূর্ণচন্দ্র দে কাব্যরত্ন উদ্ভট সাগর, তার একটা মদন মোহন ঠাকুর ও গোকুল মিত্র বলে যে লেখাটি আছে, সেখানে বিষ্ণুপুরের রাজা বীর হাম্বিরের প্রসঙ্গ, এবং সেখান থেকে যেই গোপনে মদন মোহন বিগ্রহ নিয়ে আসে, এই বিষয়টা আমি ব্যাখ্যায় যাব না। আমি যেটা বলছি যে এইসব পালার মধ্য দিয়ে সে লোক মনোরঞ্জনের জন্যই হোক, লোককে জানান দেওয়ার জন্যই হোক, আর মদন মোহনের মাহাত্ম্য প্রচার করার জন্যই হোক, লোকবিশ্বাসী হোক, সমস্ত বিষয়টাকে নিয়ে তিনি এই মদন মোহনের কথাও বলেছেন। আবার জগন্নাথের পালাতে দেখা যাবে জগন্নাথের কথা বলেছেন, এবং সেখানে রাজা ইন্দ্রদ্যুম্নের প্রসঙ্গ আছে। জগন্নাথের যে পুরো কাহিনী সেখানে তার মতো করে বলেছেন। তো প্রচলিত কাহিনীগুলো নিলেও তিনি দেখা যাচ্ছে যে এই সমস্ত কাহিনীর কে তিনি নিজের মতো করে নিয়েছেন, নিজের মতো করে নিয়ে তিনি আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদেরকে সচেতন করেছেন। অর্থাৎ 1740 থেকে 1800 শব্দটা এর আগেও কয়েকবার বললাম, অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, ইংরেজ আগমনের একদম শুরুর দিকে, তখন এই যে নানান টানাপোড়েন, দ্বৈত শাসন, মন্বন্তর সমস্যা, মহামারী, বসন্ত রোগ, এই সমস্ত কিছু, তার মধ্যে গ্রামের মানুষ কিভাবে বেঁচে থাকে, গ্রামের মানুষ কিভাবে শিখবে, বুঝবে, সমস্ত কিছু কিন্তু সমস্ত দিকগুলোকে তিনি ধরেছেন তার কাব্যের মধ্যে। এবং এই কবি নিত্যানন্দের যে বর্তমান যে প্রজন্ম যারা রয়েছেন, এবং বিভিন্ন সূত্রেও জানা যায় যে তিনি যেমন কাশিজোড়া পরগনার সভাকবি ছিলেন, পৃষ্ঠপোষকতা পেয়েছেন, কাব্য লিখেছেন, ঠিক পাশাপাশি তিনি কিন্তু কবিরাজি চিকিৎসাও করতেন। ফলে এই চিকিৎসা পদ্ধতির নানান কথাও কিন্তু এর মধ্যে রয়েছে। তো ফলে আমি এক ঝলকে নিত্যানন্দ বা দ্বিজ নিত্যানন্দ কতগুলো পুঁথি লিখেছেন, পাঁচালী লিখেছেন, তার নামগুলো উল্লেখ করলাম, মূল বিষয়গুলি উল্লেখ করলাম, করে এটাই আমি দেখাতে চাইলাম, বা আমরা এই পুঁথি পাঁচালীর সূত্রে বুঝতে চাইলাম যে আমাদের গ্রাম সমাজ নির্ভর করত এই মধ্যযুগের কবিদের ওপর অনেকাংশে। হ্যাঁ, তখন সামন্ততান্ত্রিক পরিকাঠামো, প্রশাসনিক একটা ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু সেটা একটা দিক। আবার কবিরাও কিন্তু অনেক দায় দায়িত্ব সামলেছেন, সেই সামলানোর দিকগুলো কিন্তু এই পুঁথির মধ্যে, এই পাঁচালীর মধ্যে আমরা পাবো। এবার দু একটা অন্য প্রসঙ্গ বলি। আমি লক্ষ্মী চরিত্রের কথা বলছিলাম, আমরা যারা
পুঁথি চর্চা করি, মধ্যযুগ চর্চা করি, পড়াশোনার চেষ্টা করি, দেখা যাবে যে আমাদের জাতীয় গ্রন্থাগারে আমাদের লক্ষ্মী চরিত্রের, নিত্যানন্দের লক্ষ্মী চরিত্রে একটি বই আছে, এবং সেই বইটিতে যেহেতু বাঁধানো হয়ে গেছে, কাভার নেই, কিন্তু সেই বইটা খুব ছোটি পুস্তিকা। সেখানে বইটির শেষ দু লাইনটা এরকম: দুই রাজা করে পূজা জননী লক্ষ্মীরে, পালা সাঙ্গ হইল হরি বলহ সত্য। পালা সাঙ্গ হলে বলে দেওয়া হলো। আমি জাতীয় গ্রন্থাগারের ওই দ্বিজ নিত্যানন্দের লক্ষ্মী চরিত্রের ধনাচণ্ডলের পালা বইটা পড়েছি, কিন্তু দেখা যাবে এই দু লাইন লেখা হলেও বইটা কিন্তু অসম্পূর্ণ। কারণ আমি পরে লক্ষ্মী চরিত্রের এই ধনাচণ্ডলের পালার একাধিক পুঁথি পেয়েছি। সেই পুঁথির সঙ্গে এই জাতীয় গ্রন্থাগারের মুদ্রিত পুঁথিটা দেখেছি। আসলে কি হয়েছে, বটতলায় ছাপা হয়েছে। এবার বটতলায় ছাপার সময় যারা ছেপেছে তারা আংশিক ছেপেছে, শেষে দু লাইন অনুমান করি কোনোটা মিলিয়ে দিয়েছে, ফলে খণ্ডিত। তাই যারা জাতীয় গ্রন্থাগারের বইটি দেখবেন, দেখে যদি নির্ণয় করে যে এটি বোধহয় একটি পূর্ণাঙ্গ পালা, সেটা কিন্তু ভুল হয়ে যাবে, সেটা ঠিক নয়। এরপরে যেটা আমি বলবো, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে প্রকাশিত যে একটা বড় বই রয়েছে পুঁথির তালিকা, সেই পুঁথি তালিকার যে বইটা বিবরণ, সেখানে একটা জায়গায় শীতলা মঙ্গলের নাম রয়েছে। মনীন্দ্রমোহন বসু প্রফুল্লচন্দ্র পাল 1977 সালে এটা প্রণয়ন করেছিলেন। তো তাতে দেখা যাচ্ছে একটা শীতলা মঙ্গল বলে চিহ্নিত আছে। খুব আগ্রহ নিয়ে, অনেক অনুমতি নিয়ে পুঁথিটা দেখতে গেলাম। তো পুঁথিটা দেখা গেল যে সেই পুঁথিটা আসলে একটা ছোট পুঁথি, এবং খুলে দেখলাম সেটা লেখা আছে, প্রথম পাতা আছে গঙ্গা পূজার পালা। আশ্চর্য! তারপরে দেখলাম আসলে পুঁথিটা যেখান থেকে লেখা হয়েছে সেখানে গঙ্গাকে নমস্কার করা হয়েছে, লেখা এই গঙ্গা শব্দ থেকে গঙ্গা পূজার পালা লেখা হয়েছিল, আবার কেউ কেটে দিয়েছে যে শীতলা মঙ্গল। কিন্তু পুরো পুঁথিটা আমি পাঠ নিয়ে দেখেছি, আসলে শীতলা মঙ্গলের তো প্রায় 12টি বেশি, আমি 12টি মানে দ্বিজ নিত্যানন্দের লেখা শীতলা মঙ্গলে প্রায় 12টি পালা বা গল্পের সন্ধান পেয়েছি। তার মধ্যে একটি পালা হচ্ছে গোকুল পূজা পালা, খুব পরিচিত। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেটি আছে সেটি হচ্ছে শীতলা মঙ্গলের গোকুল পূজার পালা, একটা খণ্ডিত পালা, কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন দ্বিজ নিত্যানন্দের ওটি শীতলা মঙ্গল। আসলে তা নয়, যদি আমরা সবটা মিলিয়ে না পড়ি আবার ওখানে একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা কথা আমার বলার খুব ইচ্ছে হচ্ছে, যে সেটা হচ্ছে যে আমরা এই বটতলা থেকে যত বই বেরিয়েছে, দ্বিজ নিত্যানন্দের শীতলা মঙ্গল সব থেকে বেশি বেরিয়ে প্রকাশিত হয়েছে বলে আমার ধারণা। 1320 সালে আহিরিটোলা স্ট্রিট থেকে দ্বিজ নিত্যানন্দের একটা বই বেরিয়েছিল, নারায়ণ দাস শ্রীযুক্ত জয় দাসের দ্বারা প্রাপ্ত। 1320 এই বইটা হচ্ছে জেরক্স। আমি কেন বলছি একটু পরেই যাব। আর 1330-এ প্রিয়নাথ দত্ত কর্তৃক একটা প্রকাশিত হয়েছিল 1330। এইখানে এটা হচ্ছে ত্রয়োবিংশ সংস্করণ। এবারে যেটা বলার সেটা হচ্ছে যে নিত্যানন্দের যে শীতলা মঙ্গল, এই শীতলা মঙ্গল কিন্তু বাংলাতে লেখা হয়েছে। আমরা অবিভক্ত মেদিনীপুর এবং হাওড়ার বিভিন্ন জায়গা থেকে নিত্যানন্দের শীতলা মঙ্গল এবং অন্যান্য পুঁথি পাঁচালি পেয়েছি, এবং নিত্যানন্দ বাংলায় লিখেছেন। এবারে বাংলা থেকে ওড়িয়াতে লিপ্যন্তর হয়েছে কয়েকটি পুঁথি, সেটা বিষ্ণুপদ পান্ডা তিনি বলেছেন যে উড়িষ্যার যে সংগ্রহশালা সেখানে আছে, কিন্তু বাংলা পুঁথি উড়িয়াতে লিপ্যন্তর হয়ে কয়েকটা আছে। আসলে নিতাই মিশ্র
বা নিত্যানন্দ মিশ্র বা নিত্যানন্দ চক্রবর্তী বা দ্বিজ নিত্যানন্দ যাই বলি, তিনি বাংলা ভাষায় লিখেছেন। এবং এখানে বটতলা থেকে যতগুলো ছাপা হয়েছে তার আগে থেকেই বাংলা গ্রামে গঞ্জে প্রচলিত ছিল। কোনো ওড়িয়া পুঁথি থেকে বাংলায় কিন্তু এটা বটতলাতে আসেনি। আমরা দেখব 5ই জুলাই একটি সাময়িক পত্রে এই সময়ে রবিবাসরীয়তে এক গবেষক এক প্রতিবেদক তিনি এই নিত্যানন্দের শীতলা মঙ্গল প্রসঙ্গে বলছেন যে 1860 নাগাদ বটতলার প্রকাশক ত্রৈলোক্যনাথ দত্ত ওড়িয়া শীতলা মঙ্গল পালা ছেপে বিখ্যাত হয়েছেন। প্রকাশক লিখেছেন বলে এটা যেটা বলা হয়েছে যে 1860 নাগাদ বটতলার প্রকাশক ত্রৈলোক্যনাথ দত্ত ওড়িয়া শীতলা মঙ্গল পালা ছেপে বিখ্যাত হয়েছিলেন। তারপরে এক জায়গায় লিখছেন এই পুঁথি ওড়িয়া থেকে বাংলা ভাষায় অনুবাদের কাজ করেছিলেন শিবনারায়ণ সিংহ। আমি লাইনটা আরেকবার পড়ি, এই পুঁথি ওড়িয়া থেকে বাংলা ভাষায় অনুবাদের কাজ করেছিলেন শিবনারায়ণ সিংহ। আসলে শিবনারায়ণ সিংহটা বানিয়ে লিখেছিলেন। এতটা জোরের সঙ্গে বলছি, কোনো ওড়িয়া টোড়িয়া থেকে এখানে আসেনি। আসলে এই যে ছাপা হয়েছে এখানে বটতলার বই, প্রকাশক একটা লিখে দিয়েছেন এবং সেটাকেই বেদবাক্য ধরে চেকিং, ক্রস চেকিং, অন্য পুঁথির সঙ্গে আলোচনা না করে প্রতিবেদক লিখে দিলেন যে ওড়িয়া থেকে বাংলায় ছাপা হয়েছে। এইটা নিরসন করার জন্য আমরা দেখব যে বঙ্গীয় সাহিত্য পরিষদে 1305 বঙ্গাব্দে প্রথম সংখ্যায়, অর্থাৎ 123 বছর আগে ব্যোমকেশ মুস্তাফি, তার জেরক্সটা আছে, তো ব্যোমকেশ মুস্তাফি 123 বছর আগে এই বিতর্ক তুলেছেন, বিতর্কের অবসান ঘটিয়েছেন। তারপরে 60 বছর আগে পুষ্প অধিকারী নিত্যানন্দের শীতলা মঙ্গলে বলেছেন যে বাংলার গ্রাম সমাজের কবি, কোনো ওড়িয়া টোড়িয়া নয়। তারপরে ত্রিপুরা বসু বলেছেন, তারপরে আমি আমার এই নিত্যানন্দের শীতলা মঙ্গলে বলেছি। তাহলে প্রায় 125 বছর ধরে যে তর্কের অবসান হয়েছে বলে মনে করি, আবার নতুন করে, অর্থাৎ এখন যারা পুঁথি চর্চা করেন বটতলা করতেই পারেন, ভুলও হতে পারে, কিন্তু দেখা দরকার যে পাশাপাশি কি আলোচনা হচ্ছে, পাশাপাশি কারা কি বলছে। তা না হলে আমি দেখলাম তো এই সময়ে রবিবাসরীয়তে বড় বড় পড়াও করে লেখা হয়ে গেল, ছাপা হয়ে গেল, তারপর দেখলাম সেটা আবার ফেসবুকে পোস্ট হয়েছে, অনেকে অনেক কথা বললেন, বাহবা দিলেন। ঠিক আছে, সবাইকে শ্রদ্ধা সম্মান রেখেই বলবো যে যে এগুলো ঠিক হচ্ছে না, এগুলোকে দেখা দরকার যে নিত্যানন্দ মধ্যযুগের শেষ পর্বে একটা উল্লেখযোগ্য কবি, যে উল্লেখযোগ্য কবি আমাদের গ্রামের মানুষকে বেঁচে থাকার নানান প্রকল্প দিয়েছেন, তার কাব্যের মধ্য দিয়ে দেখিয়েছেন, তার কাব্যের মধ্য দিয়ে একদিকে বিনোদন, একদিকে শিক্ষা, একদিকে তাদের বেঁচে থাকার বিভিন্ন রকমের যে অনুশীলনের যে কাজগুলো তিনি সেগুলো দিয়েছেন। অর্থাৎ আমি যে কথা বলছিলাম যে এই বটতলা থেকে যেটা বেরিয়ে গেছে শিবনারায়ণ সিংহ কর্তৃক অনুবাদিত হয়ে বলা হচ্ছে, লিপ্যন্তর এক জিনিস আর অনুবাদ করা এক জিনিস, কোনো অনুবাদ নয়। সেখানে প্রকাশক এক জায়গায় লিখেছেন শীতলার জাগরণ পালা বঙ্গভাষায় নাই ছিল কোনো দেশে সুশৃঙ্খলা। আমি আবার পড়ি, শীতলার জাগরণ পালা বঙ্গভাষায় নাহি ছিল কোনো দেশে সুশৃঙ্খলা। তো আমি এতক্ষণ পুঁথি দেখালাম, এই পুঁথিগুলো যেগুলো দেখালাম সেগুলো সবগুলো কিন্তু ছাপার আগে সব বঙ্গভাষাই ছিল। তো ফলে এগুলো আমাদের দেখা দরকার। তো তো এখন এই মহামারীর প্রসঙ্গে যে কথা বললাম, একটু কয়েকদিন আগে একটা আলোচনা হচ্ছিল এক ওয়েবিনারে, একজন বললেন শীতলা মঙ্গলের কথা। তো কিন্তু শীতলা মঙ্গলের কবি কারা, কি লিখেছেন, শীতলা মঙ্গলের বিষয় কি,
এবং তার যে 64 বসন্ত, তার নিদান, পথ্য, এই সব যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখা যাবে যে নিত্যানন্দ অনেক গুরুত্ব সহকারে দিয়েছে। আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনেও নিত্যানন্দ চর্চা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি। যে স্তরেই প্যান্ডেমিক চর্চা করুক, নিত্যানন্দের শীতলমঙ্গলে পুঁথি, তো এই নিত্যানন্দের পুঁথি নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ একসময় আমাদের ডক্টর সুব্রত মুখোপাধ্যায় করেছেন, কাল্ট অফ গডেস শীতলা ইন বেঙ্গল। হ্যাঁ, এই বইয়ে শীতলা মঙ্গলের প্রসঙ্গ এখানে এসছে। তো দক্ষিণবঙ্গের সমগ্র গ্রাম গ্রামান্তর জুড়ে, হ্যাঁ, এখন যেটা বলা যে গ্রাম সমাজ তো বলছি যে 1740 থেকে 1800 লেখা হলেও 1800 পর আজকে 2021 আপনি অবিভক্ত মেদিনীপুর, হাওড়া, 24 পরগনা এবং পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে গ্রাম দেবতার পুজো হয়, শীতলার পুজো হয়, শীতলা মঙ্গল হয়, আমরা যদি খোঁজ নিয়ে দেখি সবাই কিন্তু এই নিত্যানন্দের শীতলা মঙ্গল অর্থাৎ কবি নিত্যানন্দ ভণিতাতে ব্যবহার করে। অর্থাৎ সেই কাহিনী তার অনেক রূপ রূপান্তর হয়েছে, তার অনেক নাটকীয়তা হয়েছে, লোকনাটক বা যাত্রায় রূপান্তরিত হয়েছে। কিন্তু এমন একজন শক্তিশালী কবি, যদি আমরা পূর্ব মেদিনীপুর, হাওড়া, 24 পরগনা, হুগলি, হ্যাঁ, এইসব অঞ্চলে কান পাতি, দেখা যাবে যে এই ফাল্গুন, চৈত্র, বৈশাখ, হ্যাঁ, এইসব মাস জুড়ে দেশ পূজা উপলক্ষে এই শীতলা মঙ্গলের গান যে হয় সেটা নিত্যানন্দের গান। নিত্যানন্দ এইভাবে আজও টিকে আছেন আমাদের গ্রাম সমাজের মধ্যে। ফলে দেখা যাবে যে আমাদের এই মধ্যযুগ চর্চা আমরা যারা করি, বাংলা সাহিত্যের ইতিহাস, নির্মাণ, পুনর্নির্মাণ, বিনির্মাণ, অনেক কথা বলি, অনেক দেশি বিদেশি তত্ত্বের কথা বলি, অনেক অনেক বৈষ্ণবীয় তত্ত্বের কথা বলি, আমরা সংঘর্ষ সমন্বয়ের কথা বলি। আমরা দেখব যে নিত্যানন্দ কিভাবে রামায়ণ, মহাভারত এবং আমাদের ভাগবত এই কাহিনীগুলোকে মিলিয়ে মিশিয়ে দিয়ে একটা সমন্বয় সংস্কৃতি করে দিয়েছে। এই সমন্বয় সংস্কৃতির জন্য, আমাদের গ্রামকে বোঝার জন্য, গ্রাম সমাজকে বোঝার জন্য নিত্যানন্দ চর্চা অপরিহার্য। অনেক নিত্যানন্দের পাশাপাশি ওই সময় আরো অনেক কবি লিখেছেন, সেগুলোও প্রয়োজন, কিন্তু নিত্যানন্দের মতো এই এত বিষয় নিয়ে, হ্যাঁ, তার 18টি পুঁথি এবং পাঁচালী যে আমরা পেয়েছি, এগুলো আমরা পাচ্ছি না। ফলে আমাদের নৃবিজ্ঞানী বলি, সমাজ বিজ্ঞানী বলি, বা আমাদের লোক সংস্কৃতি চর্চাই বলি, তো আমাদের গ্রাম চর্চাই বলি, আমাদের পুঁথি চর্চা অনিবার্য। আমাদের আমি আমার আলোচনাকে কেবল নিত্যানন্দের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, অন্য কোনো পুঁথিতে যাইনি। দেখা যাবে যে আমরা যারা লোক সংস্কৃতির চর্চা করি, গ্রামে গঞ্জে যাই, গাজন নিয়ে কথা বলি, এটা নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে কথা বলি, কিন্তু এই সমস্ত কাহিনীগুলো অনেক আগে মধ্যযুগের কবিরা তাদের পুঁথির মধ্যে লিপিবদ্ধ করে গেছে। ফলে আমরা যদি পুঁথি পাঠ না জানি, পুঁথি উন্মেষণ না করি, তাহলে কিন্তু আমাদের এই লোক সংস্কৃতি চর্চা, নৃবিজ্ঞান চর্চা, এগুলো কিন্তু অসম্পূর্ণ থাকবে বলেই মনে করি। আমার সঞ্চালিকা দেবতোষী দি এসে গেছেন, আমিও শেষ করে দেব। আমি বলার সুযোগ যে পেয়েছি, আমাদের একাডেমি অফ ফোকলোরের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মাধুরীদিকে ধন্যবাদ জানাচ্ছি, আর শান্তনু মোদক আমাকে এই ব্যাপারটাকে সড়গড় করে দেওয়ার চেষ্টা করেছেন, তাকে ধন্যবাদ জানাই। আর নেপথ্যে আছেন রত্না রশিদ, তাকে আমার প্রণাম জানাই, এবং সবাইকে যারা শুনলেন, পরে যারা শুনবেন, সবাইকে ধন্যবাদ জানাই। পরে যদি আবার সুযোগ পাই আরো বিস্তারিত যাব। আপাতত যা পেয়েছি সেগুলো আপনাদের কাছে নিবেদন করলাম। ধন্যবাদ, আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনছিলাম একাডেমি অফ ফোকলোর ডক্টর অনির্বাণ রশিদ যুগ্ম আয়োজনে আব্দুর রশিদ চৌধুরী স্মারক বক্তৃতামালা। আজকে আমাদের এই দ্বিতীয় দিনে বক্তা ছিলেন ডক্টর শ্যামল বেরা মহাশয়। তার বক্তব্য বিষয় দ্বিজ নিত্যানন্দের পুঁথিপত্র এবং আমাদের গ্রাম সমাজ। এই বক্তব্য শুনতে শুনতে আমরা জানতে পেরেছি বহু তথ্য, জানতে পেরেছি নিত্যানন্দের 18টি পুঁথি পাঁচালীর কথা, এবং বক্তা নিত্যানন্দের লেখাকে কেবল লোক সংস্কৃতি নয়, সমাজ সংস্কৃতি এবং বিভিন্ন দিক থেকে দেখার একটা চোখ আমাদের তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন পুঁথিপত্রের কথা এবং সেগুলো সম্পাদনার নানান গ্রন্থের কথা। শুধু জানিয়েছেন নয়, দেখিয়েওছেন। ধন্যবাদ
ডক্টর শ্যামল বেরা মহাশয়কে। তার অসাধারণ বক্তব্যে আমরা সমৃদ্ধ হয়েছি। আবার আমাদের এই বক্তব্যের আয়োজন সভায় তাকে পাওয়ার আশা রাখি। আজকে আমাদের বক্তব্য সভা আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।